প্রণয়ের অমল কাব্য পর্ব সংখ্যা 11। লিখেছেন DRM সোহাগ। সঙ্গে আমি আছি মাহি। ইরফানের ঘরে এত শব্দ, মায়েরা চিৎকার শুনে জাহারা জাগা পেয়ে গিয়েছিল। জাহারার মা জাগা পায়নি, তিনি ঘুমের ওষুধ খেয়ে ঘুমান। কিন্তু জাহারা জাগা পেয়ে ঘরের দরজা খুললে মায়েরাকে ইরফানের ঘর থেকে বেরোতে দেখে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে রয় সেখানে। ইরফানের বাবা চলে যায়, ইরফান দরজা লাগিয়ে দেয়। জাহারা দরজার আড়ালে চুপ করে থম মেরে দাঁড়িয়ে থাকে। কখন যে চোখ থেকে পানি গড়িয়ে পড়েছে মেয়েটা বুঝতেই পারল না। ধীরে ধীরে ঘরের ভেতর গিয়ে দরজা লাগিয়ে দেয়। এরপর দরজা ঘেঁষে সেখানেই হাঁটু মুড়ে বসে পড়ে। হাঁটুতে মাথা ঠেকিয়ে ফুঁপিয়ে ওঠে। তার মনে পড়ে সে যখন ক্লাস 10-এর টেস্টে ফেল করেছিল তখন তার মা ভাই অনেক বকেছিল। তার খালা তাকে এই বাড়িতে এনে পরীক্ষার আগ পর্যন্ত এখানে রেখে দিয়েছিল। তাকে নিয়ম করে ইরফান ভাই পড়াতো। কি সুন্দর পড়ায় ইরফান ভাই। জাহারা ইরফানের পড়ানোয় মুগ্ধ হতো। ইরফান ভাই মাঝে মাঝে কাজের চাপে না পড়লে জাহারা সেদিন ভালো যেত না। কি করে যাবে? জাহারা তো পুরো 1 ঘন্টার বেশি পড়ার পাশাপাশি ইরফান ভাইকে মুগ্ধ হয়ে দেখত। কাজ শেষে যখন ইরফান ভাই বলতো তার ঘরে যেতে পড়াবে বলে, তখন জাহারা নাচতে নাচতে হাজির হয়ে যেত। ইরফান ভাই প্রাইভেট পড়াতো না, খালার কথায় তাকে দেখিয়ে দিতে রাজি হয়েছিল। সেই যে জাহারার ছোট্ট দুনিয়ায় হঠাৎ ইরফান ভাই নামক এক বসন্ত এসে হাজির হলো। এরপর জাহারা SSC দেয়। HSCর পর দিনরাত এক করে অ্যাডমিশনের জন্য পড়েছে ইরফান ভাইয়ের ভার্সিটিতে চান্স নেওয়ার জন্য। গত বছর সেই ভার্সিটি চান্স পেয়েও যায়, কিন্তু হঠাৎই তার গড়ে তোলা সব অনুভূতিতে ছোট একটা মেয়ে এসে থাবা বসালো। ইরফান ভাইকে কেড়ে নিল তার থেকে। জাহারার কাঁদতে কাঁদতে হেঁচকে উঠে গিয়েছে। মেয়েটা সমানে ফোঁপায়। বসা থেকে উঠে দৌড়ে ওয়াশরুমে গিয়ে দরজা আটকে দেয়। তার বড্ড কষ্ট হয় ইরফান ভাইয়ের পাশে অন্য কাউকে দেখলে। 3 বছর আগে যাকে মন দিয়ে বসে আছে আজ হঠাৎ সে বউ নিয়ে সংসার করছে। জাহারা কি করে মানবে? ওয়াশরুমে বসে অনেকক্ষণ কাঁদলো। এরপর চোখে মুখে পানি দিয়ে বাইরে বেরিয়ে আসে। মায়ের পাশে চুপচাপ শুয়ে পড়ে। চোখে ঘুম নেই, তার দম বন্ধ লাগছে। সারা রাত এপাশ ওপাশ করে কাটিয়ে দেয়। ফজরের আজান শুনে উঠে নামাজ পড়ে নেয়। এরপর আরও অনেকক্ষণ বসে বসে কাঁদে। জাহারার মা নামাজ শেষে ঘরের লাইট জ্বালিয়ে জাহারার দিকে তাকিয়ে আটকে ওঠেন। জাহারা বিছানার কোণায় চুপ করে বসে বসে নীরবে অশ্রু বিসর্জন দিচ্ছে। সে তো কাঁদতে চায় না, কিন্তু কেন যে চোখ থেকে পানি গড়ায় এত। বারবার মনে পড়ছে ইরফান ভাই আর মায়েরা রাতে এক ঘরে ছিল। জাহারার মা এগিয়ে এসে মেয়ের পাশে বসে। জাহারা মায়ের দিকে তাকায় না। ভদ্রমহিলা জাহারার মাথায় হাত বুলিয়ে বলে, কাঁদছিস কেন মা? জাহারা ফুপিয়ে ওঠে, আবারও কাঁদতে কাঁদতে হেঁচকে উঠে যায়। অসহায় কণ্ঠে বলে, ইরফান ভাইকে এনে দাও না মা। তুমি আর খালামণি যে বললে ইরফান ভাই আমাকে ভালোবাসবে, তোমাদের কথা তো মিলল না মা। জাহারার মা কি বলবেন বুঝলেন না। দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলে, ইরফান তো বিয়েটা মেনে নেয়নি, একটু ধৈর্য ধর। জাহারা হঠাৎই আগে কাঁদতে কাঁদতে চিৎকার করে বলে, ওরা একসাথে থাকতে শুরু করেছে, আমাকে আর কত ধৈর্য ধরতে বলো? আমি কিন্তু ইরফান ভাইয়ের পাশে কাউকে মানব না, ওই মেয়েকে ছাড়বো না আমি। জাহারার মা মেয়ের দিকে অবাক হয়ে তাকালেন। মেয়েটা ইরফানকে পছন্দ করত, কিন্তু এতটা পজিটিভ তিনি বোঝেননি। জাহারাকে কিছু বলল না, চুপ করে পাশ থেকে উঠে ঘর থেকে বেরিয়ে যায়। রুমা নেওয়াজের ঘরে গিয়ে দেখেন তারেক নেওয়াজ আছে। তিনি তার বোন রুমা নেওয়াজকে ডাকলে তিনি ভেতর থেকে আসছি বললে জাহারার মা আবারও তার ঘরে চলে আসে। ওদিকে রুমা নেওয়াজ বোনের ডাকে উপরে আসেন। আপা, তুমি যে আমার মেয়েটাকে তোমার ছেলের জন্য নিতে চেয়েছিলে, ভুলে গিয়েছো? রুমা নেওয়াজ দীর্ঘশ্বাস ফেলে বলেন, তোর দুলাভাই তো শুনলো না আমার কথা, কি করব বল? বিয়ে যেহেতু হয়ে গিয়েছে এখন তো কিছু করার নেই। বিয়ে না হলে আমি জাহারাকে আমার ঘরের ছেলের বউ করে নিয়ে আসতাম। জাহারার মা মেয়ের দিকে তাকায় একবার। মেয়েটা কেঁপে কেঁপে উঠছে। তিনি তার বোনের হাত দুটো আগলে বলে, আপা, আমি জানি তুমি আমাকে সেভাবে কথা দাওনি, আমিই বেশি আশা করেছিলাম, কিন্তু আমার মেয়েটার দিকে একবার দেখো। তো বোনের কথায় রুমা নেওয়াজ ভ্রু কুঁচকে জাহারার দিকে তাকায়। এগিয়ে এসে জাহারার পাশে বসে জাহারার মাথা টেনে তোলে। জাহারা খালাকে দেখে খালার বুকে পড়ে কাঁদতে লাগে।
রুমানি আজ বোধহয় অনেক কিছুই বুঝলো। তিনি জাহারার ব্যাপার জানতেন না। তার বোন ইরফানকে মেয়ের জামাই হিসেবে চেয়েছিল। সে ইরফানের বাবার সাথে আলোচনা করতে চেয়েছিল এ নিয়ে, কিন্তু তার আগে ইরফানের বিয়ে হয়ে যায়। জাহারা খুব শান্তশিষ্ট একটা মেয়ে। ইরফান যেমন চুপচাপ স্বভাবের, জাহারা তেমনি শান্তশিষ্ট, খুব ভদ্র একটা মেয়ে। রুমানি ওয়াজের জাহারাকে ভীষণ পছন্দ ছিল, অন্তত মায়েরার চেয়ে তো 1000 গুণ ভালো মেয়ে জাহারা। কিন্তু তার তো কিছু করার নেই। জাহারার মা এগিয়ে এসে বলেন, আপা, ইরফান তো বিয়েটা মানে না। ওদের ডিভোর্স করে আমার মেয়েটার সাথে ইরফানকে বেঁধে দিলে হয় না আপা? রুমানি আর জাহারার দিকে তাকালো। মেয়েটার মুখের অবস্থা করুণ, কাঁদতে কাঁদতে নাজেহাল অবস্থা করে ফেলেছে। হাত বাড়িয়ে জাহারার চোখের পানি মুছিয়ে দিয়ে বলে, কান্না করিস না মা, আমি দেখছি, কান্না থামা। জাহারা তার খালামণিকে আঁকড়ে শুধু ফোঁপায়, কিচ্ছু বলে না। ইরফান সকাল সকাল ঘর থেকে বেরিয়ে তার দরজার সামনে জাহারাকে দেখে ভ্রু কুঁচকে তাকায়। জাহারা হাতে এক মগ ব্ল্যাক কফি নিয়ে দাঁড়িয়ে আছে। দ্রুত ইরফানের দিকে এগিয়ে দিলে ইরফান নিয়ে নেয়। সে এটা নিতেই বেরোচ্ছিল। জাহারার থেকে কফির মগ নিয়ে উল্টো ঘুরেও আবার জাহারার দিকে তাকিয়ে বলে, ভার্সিটি যাস না কেন? জাহারা মাথা নিচু করে আনমনে বলল, তুমি এটা খেয়াল করেছো ইরফান ভাই? ইরফান শুনতে না পেয়ে ভ্রু কুঁচকে বলে, হোয়াট? জাহারা থতমত খেয়ে বলে, না মানে যাবো না। ইরফান আর কিছু না বলে ঘরের ভেতর চলে যান। ইরফান জাহারাকে তোমার সাথে নিয়ে যান, একই ভার্সিটি তো। ইরফান ভার্সিটির উদ্দেশ্যে বের হচ্ছিল। মায়ের কথায় পা থেমে যায়। হাত ঘড়িতে একবার সময় দেখে এরপর গম্ভীর গলায় বলে, আমার কাজ আছে। জাহারা খাবার টেবিলে বসেছিল। ইরফানের কথা শুনে চোখের কোণে পানি জমে। খাওয়া থামিয়ে চুপ করে বসে থাকে। ইরফান কথাটা বলে ডাইনিং টেবিলে নজর পড়লে ভ্রু কুঁচকে তাকায়। কপাল জুড়ে বিরক্তির আবার ফুটে ওঠে। মায়েরা নুডলস কিছুটা বাচ্চাদের মতো করে মুখে নেয়। এরপর মুখের খাবার চিবোতে চিবোতে গালে হাত দিয়ে ইরফানের দিকে তাকায়। ইরফান তার দিকে তাকিয়ে আছে দেখে মায়েরা দ্রুত চোখ সরিয়ে খাবার প্লেটে দৃষ্টি ফিরিয়ে আনে। এদিক ওদিক দৃষ্টি ঘুরিয়ে অসহায় মুখ করে থাকে। আবার কি তাকে থাপ্পড় দিবে নাকি? কথাটা ভাবতেই বাম হাত গালে চলে যায়। সে কিন্তু আর মার খাবে না। চোখ তুলে আর চোখে আবার তাকালো ইরফানের দিকে। ইরফানের অমন তীক্ষ্ণ দৃষ্টি দেখে চোখ নামিয়ে হাতের কাঁটা চামচের দিকে তাকিয়ে বিড়বিড় করে ইচ্ছে তো করে এই হুতুম প্যাঁচার চোখ কানা করে দিই। ইরফান মায়ের দিকেই তাকিয়ে বিড়বিড় করে, ইডিয়েট। এরপর গটগট পায়ে চলে যায়। ইরফান চলে গেলে মায়েরা স্বস্তির নিঃশ্বাস ফেলে। তার উল্টো পাশে বসা জাহারার দিকে তাকিয়ে হেসে বলে, আপু, তোমাকে নিয়ে যায়নি বলে মন খারাপ করো না, বাবাকে বললেই নিয়ে যাবে। জানোই তো এই লোকটা কেমন খাটাস। পিছন থেকে রুমানি আজ গম্ভীর গলায় বলে, কে খাটাস? মায়েরা অসহায় মুখ করে তাকায়। তার শাশুড়ি কোথা থেকে চলে আসে, নিজের ছেলের নামে সত্য কথা তো নিতে পারে না। আমতা আমতা করে বলে, আমি। রুমানি আজ মায়ের দিকে মনোযোগ দিল না। জাহারার পাশের চেয়ারে বসে বলে, নিজেকে একটু শক্ত কর মা। জাহারা মাথা নিচু করে থাকে। মায়েরা ভ্রু কুঁচকে চেয়ে আছে জাহারার দিকে। মেয়েটার মন খারাপ মনে হয়, কিন্তু কেন? মায়েরা মৃদু হেসে বলে, আপু, আমি আজ ইনায়াপুর কলেজ যাব, বাবা বলেছে নিয়ে যাবে, তুমিও যাবে? তাহলে দেখবে মন ভালো হয়ে যাবে। জাহারার চোখে পানি টইটুল। সেভাবেই চোখ তুলে শক্ত চোখে মায়ের দিকে তাকায়। জাহারার দৃষ্টি দেখে মায়েরা চুপসে যায়। ঢোক গেলে বলে, তুমি কি আমার ওপর কোনো কারণে রেগে আছো আপু? তাহলে সরি। জাহারা আধা খাওয়া খাবার রেখে উঠে দাঁড়ায়। কোনো দিকে না তাকিয়ে তার ঘরের দিকে যেতে থাকে। রুমানি আজ পিছু ডাকে খাবারটুকু শেষ করে যেতে বলে। জাহারা ঘরের দিকে যেতে যেতে ভাঙা গলায় বলে, খালামণি, জোর করো না প্লিজ, ভালো লাগছে না। রুমানি আজ দীর্ঘশ্বাস ফেলেন। মায়েরা কিছুই বুঝলো না, বোকা চোখে শুধু দেখল। রুমানি আজ মায়েরার দিকে বেশ কিছুক্ষণ চেয়ে রইল। সব কিছু কেমন যেন খাপছাড়া লাগছে তার। ভাবনার মাঝেই জাহারা রেডি হয়ে ব্যাগ হাতে নিচে নেমে আসে। রুমানি আজ জাহারাকে দেখে এগিয়ে গিয়ে বলেন, জাহারা মা, এভাবে চলে যাচ্ছিস কেন? জাহিদ পিছনে দাঁড়িয়ে বলে, খালামণি দেখো তো এর কি হয়েছে, আমাকে টেনে আনলো, বলে ওকে এক্ষুনি বাসায় রেখে আসতে হবে। রুমানি আজ জাহারার মাথায় হাত বুলিয়ে বলল, এমন করিস না মা, আর কয়েকটা দিন থেকে যা। জাহারা বাহাতে চোখ মুছে ভাইয়ের হাত ধরে বলে, আমি আর এখানে থাকতে পারবো না খালামণি, জোর করো না। ইনায়া তার ঘর থেকে বেরিয়ে এসে জাহারাকে দেখে অবাক হয়ে বলে, আপু, তোমরা যে এবার 7 দিন থাকবে বললে, প্লিজ আপু থেকে যাও। জাহারা বিরক্ত হয়ে ইনায়ার দিকে তাকিয়ে বলে, আমাকে দিয়ে কি করবি? ভাবি তো পেয়ে গিয়েছিস, আমাকে দিয়ে কি এখন? ইনায়া অবাক হয়ে তাকালো জাহারার দিকে। জাহারা এভাবে কথা বলছে কেন?
জাহিদ জাহারার মাথায় টোকা দিয়ে বলে, এভাবে কথা বলছিস কেন? ইনায়া তো ভালোবেসে বলছে। জাহারা কিছুই বলল না, একা একাই বেরিয়ে যেতে লাগলো। রুমা নেওয়াজ জোর করে জাহারার হাত থেকে ব্যাগ ছাড়িয়ে নিয়ে বলল, আমার কথা শুনবি না তুই? আমি তোর কেউ নই। জাহারা মাথা নিচু করে আছে, চোখের কোণে পানি। জাহিদ তার বোনের ব্যাপার বুঝলো না। খালামণি যেহেতু একে আটকেছে, আজ আর যেতে হবে না। রুমানিয়া জাহারাকে নিয়ে তার ঘরের দিকে যান। জাহিদ পাশ কাটিয়ে মায়রার পাশে চেয়ারে গিয়ে বসে বলে, হাউ কিউটি পাই। এই হাই কিউটি পাই। মায়রা খাবার খাওয়া রেখে জাহারাদের কাহিনী দেখছিল। পাশ থেকে জাহিদের কথা শুনে মৃদু হেসে বলে, আমার নাম মায়রা। জাহিদ হেসে বলে, তুমি ভীষণ কিউট, তাই এই নাম দিয়েছি, বুঝলে? মায়রা কিছু বলল না। জাহিদ আবারও বলে, নুডলস তোমার এত ফেভারিট? এতগুলো খেতে পারবে? মায়রা হেসে বলল, আমার সবই ফেভারিট, শুধু করলা একটু বেশি। জাহিদ অবাক হয়ে বলল, সিরিয়াসলি? করলা? জাহিদের নাক ছিটকানো মায়রার পছন্দ হলো না। তার এত স্বাদের খাবারটায় সবাই এমন করে কেন? ভাল লাগে না। দরজা থেকে ইরফানের গম্ভীর স্বরে শক্ত কণ্ঠে ভেসে আসে, জাহিদ। মায়রা, জাহিদ, ইনায়া তিনজনেই দরজার দিকে তাকায়। জাহিদ ঢোক গেল। কাল সারাদিন কাপড় আয়রনের দোকানে কেটেছে, আজ আবার কি? মায়রা বিরক্ত হয়ে তাকিয়ে আছে ইরফানের দিকে। এই লোক তো চলে গেল, আবার কোথা থেকে উদয় হলো? জাহিদ হেসে বলে, হ্যাঁ ইরফান ভাই, বলো, এসো। জাহিদ কাঁদো কাঁদো মুখ করে বলে, কোথায়? ইরফান মায়রার দিকে তীক্ষ্ণ চোখে তাকায়, মনে হচ্ছে আসবে আর টুপ করে মায়রাকে গিলে খাবে। মায়রা ভীত চোখে ইরফানের দিকে চেয়ে আছে। সে কি করেছে? এই লোক এভাবে তাকিয়ে আছে কেন? মাথা নিচু করে নিজের দিকে তাকালো। এক পা ভাঁজ করে চেয়ারের ওপর উঠিয়ে আর এক পা ঝুলিয়ে বসেছে। ইরফানের দিকে তাকিয়ে পা নামিয়ে সুন্দর মতো ভদ্রভাবে বসলো। ঠিকঠাক হয়ে বসার সময় জাহিদের গায়ের সাথে গা লাগে। মায়েরা জাহিদের দিকে তাকিয়ে অপ্রস্তুত হয়ে বলে, সরি ভাইয়া। জাহিদ মৃদু এসে বলে, ইটস ওকে কিউটি পাই। মায়েরা ইরফানের দিকে তাকালে দেখলো ইরফান ক্ষোভের দৃষ্টিতে তার দিকেই চেয়ে দ্রুত পায়ে এগিয়ে আসছে। মায়েরা ভয়ে দ্রুত চেয়ার থেকে উঠে দাঁড়ায়। তার মনে হচ্ছে ইরফান তাকে তুলে আছাড় মারতেই এদিকে আসছে। গতি দেখে তো তাই মনে হচ্ছে। মায়েরা দৌড়ে জাহিদের পিছনে গিয়ে দাঁড়িয়ে বলে, আমাকে বাঁচাও কেউ। জাহিদ আর ইনায়া বুঝলো না মায়েরার কাণ্ড। তার ভাই বা এভাবে আসছে কেন? ইরফান চোখের পলকে মায়েরার কাছে আসে। মায়েরা নিচু হয়ে টেবিলের নিচে ঢুকতে গেলে ইরফান মায়েরার হাত শক্ত হাতে চেপে ধরে। মায়েরা কাঁচুমাচু হয়ে অসহায় চোখে ইরফানের দিকে তাকায়। কাঁদো কাঁদো মুখ করে বলে, দেখুন, আমি তো বলেছি আপনার চুল আর কাটবো না, ছেড়ে দিন আমার। ইরফান রেগে বলে, আচ্ছা। মায়েরার মনে পড়ে সে লাস্টে বলেছিল কেটেই ছাড়বে। ভাবনার মাঝে ইরফান মায়েরাকে টেনে নিয়ে যেতে থাকে মায়েরার ঘরের দিকে। মায়েরা এক প্রকার দৌড়াচ্ছে, হাত ছাড়ানোর চেষ্টা করে আর বলতে থাকে, ছাড়ো আল্লাহ, কোথায় নিয়ে যাচ্ছেন আমায়? লাস্ট কথা তুলে নিলাম, এখন ছাড়ুন আমায়। ইনায়া জাহিদ কিছুই বুঝলো না। পিছন থেকে জাহিদ বলে, ইরফান ভাই কি করছো? ছাড়ো কিউটি ভাইকে, ব্যথা পাচ্ছে তো। ইরফান সাথে সাথে উল্টো ঘুরে জ্বলন্ত চোখে জাহিদের দিকে তাকায়। জাহিদ ইরফানের অমন চাহনি দেখে আমতা আমতা করে বলে, না মানে নিয়ে যাও, তোমারই তো বউ, নিয়ে যাও। ইরফান আগের চেয়েও শক্ত হাতে মায়েরার হাত চেপে মায়েরার ঘরের দরজার সামনে থেকে মায়েরাকে ভেতরে ধাক্কা দেয়। মায়েরা কয়েক পা পিছিয়ে যায়। হাতটা উল্টে পাল্টে দেখে লাল হয়ে গিয়েছে। অপর হাতটায় হাত একটু বুলালো। ইরফান ঘরের ভেতর এসে ঠাস করে দরজা লাগিয়ে লক করে দেয়। মায়েরা চোখ বড় বড় করে তাকায় ইরফানের দিকে। ভীত স্বরে কাঁপা কণ্ঠে বলে, কি করেছি আমি? বললাম তো আপনার চুল কাটবো না। ইরফান মায়েরার দিকে এগিয়ে আসলে মায়েরা কাচুমাচু হয়ে কয়েক পা পিছিয়ে যায়। ইরফান গম্ভীর গলায় বলে, কিন্তু আমি তোমার চুল কাটবো। মায়েরা চোখ বড় বড় করে বলে, না প্লিজ, আমি অনেক কষ্ট করে চুল বড় করেছি, এগুলো আমার চুল, কাটবেন না একদম, ভালো হবে না বলে দিচ্ছি। ইরফান মায়েরার দিকে আরও খানিকটা এগিয়ে আসলে মায়েরা ভয়ে তার দুগালে হাত দেয়। কান্না মাখা গলা, একদম মারবেন না বলে দিচ্ছি, আমার গাল সরকারি নয়, বুঝেছেন? ইরফান হঠাৎই মায়েরার গলা থেকে ওড়না টান দিয়ে নিয়ে নেয়। মায়েরা লজ্জায় রাগে চেঁচিয়ে বলে, আরে আরে, আমার ওড়না দিন। ইরফান গম্ভীর মুখে মায়েরার ওড়না ডান হাতে পেঁচিয়ে দাঁতে দাঁত চেপে বলে, যে ওড়না মাথায় থাকে না সে ওড়না তোমার লাগবে না, এভাবেই থাকো। মায়েরা কেঁদে দিয়েছে প্রায়। এই লোকটা এমন কেন? তাকে
বউ বলে মানে না, শুধু তার ইজ্জতে হাত দিতে আসে বেয়াদব লোক, বিড়বিড় করে বলে মায়েরা। খোপা খুলে দিয়ে চুলগুলো সামনে নিয়ে আসে, মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। দম বন্ধ লাগছে তার, একদম গা ঘেঁষে দাঁড়িয়ে আছে। মায়েরা মাথা উঁচু করে রেগে বলে, সরবেন না কি কোলে উঠবেন, অসহ্য লোক একটা। ইরফান দাঁতে দাঁত চেপে বাঁ হাতে মায়েরার মাথার পিছনের এক গোছা চুল মুঠো করে ধরে। মায়েরা মৃদু আর্তনাদ করে, আজ ছাড়ুন, লাগছে আমার। ইরফান তীক্ষ্ণ চোখে মায়েরার মুখের দিকে চেয়ে থাকে, হাত কিছুটা শিথিল করে, তবে ছাড়ে না। দাঁতে দাঁত পিষে ধমকের স্বরে বলে, যদি এই ঘর থেকে বেরিয়েছো, আই সোয়ার তোমার মাথার একটা চুলও থাকবে না। কথাটা বলে মৃদু ধাক্কা দেয়, মায়েরা বিছানার ওপর উপুর হয়ে পড়েছে। ইরফান হাতের ওড়না মায়েরার দিকে ছুঁড়ে মেরে গটগট পায়ে এগিয়ে দরজা খুলে বাইরে বেরিয়ে ঠাস করে দরজা লাগিয়ে দেয়। মায়েরা কেঁপে ওঠে, নিজের ওপর পড়ে থাকা ওড়না নিয়ে নিজেকে ঢেকে নেয়। খাওয়ার সময় হয়তো মাথা থেকে ওড়না পড়ে গিয়েছিল, বুঝতে পারেনি। আর এই লোক তাকে মানবে না, আবার স্বামীগিরি দেখাতে আসে। ভাবনা রেখে ধীর পায়ে দরজা খুলতে গেলে ওই লোকের কথা শুনে সে ঘরবন্দি হয়ে বসে থাকবে, অসহ্যকর লোক একটা। কিন্তু দরজা তো খোলে না, বুঝলো লক হয়ে গিয়েছে। এবার ওপাশ থেকে চাবি দিয়ে খুলতে হবে। রাগে দরজায় একটা লাথি দিলে নিজেই ব্যথা পেয়ে পা ধরে বসে পড়ে। এত রাগ লাগছে, তার অর্ধেক নুডলস ওখানে পড়ে আছে, পেটটাও ভরেনি। বিড়বিড় করে, এত খবিশ মানুষ জীবনে দেখিনি। চেয়েছিলাম চুল সাইজ করব, এখন মনে হচ্ছে একটা চুলও রাখবো না। আমাকে একটু শান্তি করে খেতেও দেয় না, খবিশ লোক একটা। আবার তাকে ঘরবন্দি করার পায়তারা করছে। এমনিতেই গ্রাম থেকে এসে এখানে বিরক্ত লাগে, এখন ঘর থেকেই বেরোতে দেবে না। শখ কত, সে বেরোবে, 100 বার বেরোবে। ইরফান ঘর থেকে বেরিয়ে জাহিদের কাছে দাঁড়িয়ে বলে, এসো। ইনায়া আর জাহিদ দুজনেই হাঁ করে চেয়েছিল মায়েরার ঘরের দরজার দিকে। ইনায়া সবচেয়ে বেশি অবাক হলো, তার ভাই করছেটা কি, সব মাথার উপর দিয়ে যাচ্ছে। জাহিদের সব অবাকতা রেখে চেয়ারে বসে বলে, খেয়ে নিই ফার্স্ট। জাহিদ 2 মিনিটে কিছুটা নুডলস খেয়ে নেয়। সে পরিকল্পনা করছে এই কাজ করেই সে এই বাড়ি থেকে চলে যাবে। কী রে বাবা, বেড়াতে এসে শুধু কাজ করতে হচ্ছে, এর চেয়ে নিজের বাড়ি গিয়ে শুয়ে ঘুম পড়ো, সেটাই ভালো। এরপর পানি খেয়ে ঘরের দিকে যেতে নিলে ইরফান ভ্রুকুচকে বলে, কোথায় যাচ্ছ? জাহিদ ইনোসেন্ট ফেস বানিয়ে বলল, চেঞ্জ করে আসি। লাগবে না। জাহিদ নিজের দিকে তাকালো, ট্রাউজার পরে বাইরে যাবে, টি শার্টও কেমন জানো। অতপর জিজ্ঞেস করে বলে, আজ কি কাজ করতে হবে? বাগান ক্লিন। জাহিদ চোখ বড় বড় করে বলে, কি লেবার হবো আমি? ইরফান বিরক্ত হয়ে বলে, এসো, তোমাকে দেখিয়ে দিয়ে বের হবো, আমার লেট হচ্ছে। ইনায়া তার ভাইয়ের দিকে চেয়ে আছে, হয়েছেটা কি ইরফানের? ইনায়া বুঝলো না, গতকাল নাকি সব প্যান্ট শার্ট জাহিদ ভাই বেচারাকে দিয়ে আয়রন করিয়ে নিয়েছে, আজ সোজা লেবার। জাহিদের পা ছড়িয়ে কাঁদতে ইচ্ছে করছে। বড় ভাইয়ের মুখের ওপর নাও করা যায় না। জাহিদ একটু ভেবে বলল, আমার হাতে লেবার আছে ইরফান ভাই, কল করলে 2 মিনিটে চলে আসবে, তুমি নিশ্চিন্তে যাও। ইরফান জাহিদের হাত টেনে বাইরে যেতে যেতে বলল, তোমার হাতেই বাগান ক্লিন করাতে ইচ্ছে করছে, ওরা কাজে ফাঁকি দেয়, তুমি দিবে না। জাহিদ মনে মনে সিদ্ধান্ত নিল, এই বাগান ক্লিন করে সে আর এই বাড়িতেই ঢুকবে না, ওই দিক দিয়েই সোজা তার বাড়িতে চলে যাবে। এসব কি হচ্ছে তার সাথে? আমতা আমতা করে বলে, বলছি ইরফান ভাই, রহমত চাচা তো কাজে ফাঁকি দেয় না, তাকে দিয়ে করালে হয় না? ইরফান জাহিদের দিকে তাকিয়ে গম্ভীর গলায় বলে, তোমার হাতের ছোঁয়া আমার বাগানে থাকুক, আমি সেটাই চাইছি গো। জাহিদ এত অদ্ভুতভাবে তাকালো ইরফানের দিকে, সে দৃষ্টির মানে দুনিয়ায় কেউ বোধহয় বুঝবে না। দৃষ্টি ঘুরিয়ে নিজের হাত উঠিয়ে একবার দেখলো তার হাতে কি কোনোভাবে হীরা অথবা সোনা লেগে আছে। ইরফান উল্টো ঘুরে তার গাড়ির দিকে যেতে যেতে আবারও গভীর গলায় বলে, ভুলেও কাছে ফাঁকি দিয়ে বাড়ির ভেতর যাওয়ার ট্রাই করো না, সব খবর থাকবে আমার কাছে, আমার কথার এদিক ওদিক হলে পানিশমেন্ট পাবে। নিজের বাড়িতে গিয়ে লুকিয়ে থাকলাম। জাহিদ সিদ্ধান্ত নিয়ে নিয়েছে, সেই কাজ করে এভাবে ফকির কামলা যাই লাগুক সেই। সরি বন্ধুরা।